আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চিলের বিপক্ষে কনভিন্সিং ফুটবলের পরে লিওনেল স্কালোনির প্রেস কনফারেন্স ছিল। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বললেন এবং এটাকে আর্জেন্টাইন মিডিয়া রীতিমতো ইন্টেন্স একটা প্রেস কনফারেন্স বলছে, যেখানে অনেক অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু স্কালোনি শেয়ার করেছেন। একটা একটা করে ইম্পর্টেন্সের ভিত্তিতে একটু তুলে ধরার চেষ্টা করছি। আনহেল ডিমারিয়ার ফেয়ারওয়েল অনুষ্ঠান ছিল এবং ডিমারিয়া সম্পর্কে আবেগ আপ্লুত বেশ কয়েকটা কথা কিন্তু স্কালোনি বললেন এবং একেবারে ক্লিয়ারলি বললেন যে আমরা তাকে বিদায় জানিয়েছি, তবে একই সঙ্গে এই জিনিসটা বলেছি যে জাতীয় দলের দরজা তার জন্য সবসময় খোলা আছে এবং সে জাতীয় দলে যাই কিছু করতে চায় কিনা, যতদিন পর্যন্ত আমরা এখানে আছি সেখানে কিন্তু ডিমারিয়ার একটা না একটা রোল থাকবে। অর্থাৎ এখানে ক্লিয়ার কাট একটা বার্তা কিন্তু দিয়ে রাখলেন। এখনও একেবারে পরিষ্কারভাবে বোঝা না গেলেও ভবিষ্যতে আনহেল ডিমারিয়াকে কি আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্কের কোনো একটা অংশ হিসেবে দলের সঙ্গে রাখার একটা বার্তা দিলেন। ডিমারিয়ার কি সেই লেভেলের কোনো আগ্রহ আছে একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, তবে রীতিমতো স্বপ্নের মতো একটা ব্যাপার হবে যদি ভবিষ্যতে কম্পিটিশনগুলোতে আর্জেন্টিনার ডাগ আউটে পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল কিংবা রোবার্তো আয়েলার মতো ডিমারিয়াকেও যদি দেখা যায়। অন্তত যদি এ লেজেন্ডারি ফুটবলারকে এভাবে ধরে রাখা যায়, সেটাও কিন্তু ফ্যানদের জন্য ভীষণ রকমের একটা আবেগের ব্যাপার হবে, খুবই ভালো লাগার ব্যাপার হবে। এরপর গেমের কয়েকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরে চলে যায়। স্কালোনি বলেছেন যে ফার্স্ট হাফে প্রথম 30 মিনিট আর্জেন্টিনা কন্ট্রোল ফুটবল খেলেছে, তবে শেষের দিকে এসে আর্জেন্টিনা কিন্তু খেই হারিয়ে ফেলেছে। বিশেষ করে প্রতিপক্ষ যে একটা গোল স্কোরিং অপরচুনিটি পেয়েছিল, ওই যে হেডটা যে পোস্টে লেগেছিল সেটার দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন দেয়ার ইজ অলওয়েজ সামথিং টু কারেক্ট, অর্থাৎ সবসময় কিছু না কিছু জায়গা থেকে উন্নতি করার কিংবা ঠিকঠাক করার ব্যাপার থাকে। সে জিনিসটা সেকেন্ড হাফে এসে যে আর্জেন্টিনা করতে পেরেছে সে কথাগুলো তিনি বললেন এবং অনফিল্ড কয়েকটা ডিসিশন নিয়ে কথাবার্তা বলতে গিয়ে তিনি মূলত বলেছেন যে একটা সময় মনে হচ্ছিল যে রাইট সাইডে নাহুয়েল মলিনার সঙ্গে নিকো গঞ্জালেস একই সঙ্গে যদি চলে আসেন তাহলে অনেক বেশি করে উইট আর্জেন্টিনা জেনারেট করতে পারবে এবং ওই সাইড ধরে আক্রমণে উঠতে পারবে, তবে সেভাবে প্ল্যানটা এগোচ্ছিল না। যখন নিকো গঞ্জালেস ইনজুর্ড হলেন তখন পরবর্তী কোশ্চেনটা ছিল যে স্ট্রেট এখন কি লো চেলসোকে নামানো হবে নাকি গার্নাচোকে নামানো হবে। তখন স্কালোনি বললেন যে আমরা আলোচনা করছিলাম গেমটা কি আমাদের কন্ট্রোল করতে হবে মিডফিল্ডে, নাকি আমাদেরকে অনেক বেশি করে ফ্র্যান্টিক অ্যাটাক করতে হবে, অর্থাৎ অনেক তাড়াহুড়ো করতে হবে। আমরা প্রথম অপশনটা বেছে নিলাম। আমাদের কাছে মনে হচ্ছিল যে গেমটা এখনও কন্ট্রোলে রাখার একটা ব্যাপার আছে এবং সে কন্ট্রোল রাখতে পারলেই শেষ পর্যন্ত জয়টা আসবে কিংবা দ্বিতীয় গোলটাও আসতে পারে। সে ভাবনা থেকে লো চেলসোকে নামানো এবং লো চেলসো নামার পরে গেমটা কন্ট্রোল যে হয়েছে সেই জিনিসটা নিয়ে তিনি বললেন। গার্নাচো প্রসঙ্গে ভূয়সী প্রশংসা করেছেন এবং একেবারে একটা বার্তা দিয়ে রেখেছেন। বলেছেন যে এই দলটার সঙ্গে বর্তমানে মেসি, ডি মারিয়া নেই, স্বাভাবিকভাবে নতুন নতুন প্লেয়ার উঠে আসবে, নতুন প্লেয়ারদের দরকার, একদিন এক একজন সুযোগ পাবেন। আজকে এটা গার্নাচোর সুযোগের জায়গা ছিল এবং গার্নাচো বেশ ভালো করেছে, সামনে অন্য কারো সুযোগ আসতে পারে। অর্থাৎ এখানে ক্লিয়ারলি একটা মেসেজ ভ্যালেন্তিন কার্বনি, মাতিয়াস সুলের মতো প্লেয়ারদের দিকেও কিন্তু দিয়ে রাখলেন। বার্কোকেও এখানে ইনক্লুড করে নিতে পারেন। একেবারে ক্লিয়ার কাট কথা, সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। একদিন এক একজনের সুযোগ আসবে, এক এক মুহূর্তে এক একজনের জন্য আসলে লিওনেল স্কালোনি ওই উইন্ডোটা ওপেন করবেন। তাই ধৈর্য ধরে এই মুহূর্তে এই ইয়াংস্টারদেরকে আসলে অপেক্ষা করতে হচ্ছে। শেষের দিকে সকল কিছুকে পারফেক্ট বললেন। পাওলো দিবালার রোলটা নিয়ে কারো কোনো ডাউট ছিল না, সেটা আরও একবার ক্লিয়ার করলেন। একই একাদশে আলভারেস এবং লাউতারো একই সঙ্গে দুজন সেন্টার ফরওয়ার্ড মাঠে নামলে একে অপরকে যে অনেক ভালো করে কমপ্লিমেন্ট করতে পারেন সে জিনিসটা বলেছেন। অর্থাৎ একে অপরের সঙ্গে বোঝাপড়াটা তৈরি হচ্ছে। স্কালোনির এই কথাবার্তায় ভবিষ্যতেও কিন্তু আলভারেস এবং লাউতারো মার্টিনেজ স্টার্ট করবেন এমন একটা বার্তা থাকলো। তবে কখনোই ভুলে যাবেন না যে দিবালার মতো প্লেয়ারের সবসময় স্কোপ থাকবে এবং যত বেশি গেম টাইম পাবেন আস্তে আস্তে নিজেই কিন্তু স্কোপটা আদায় করে নেবেন। গেমের বাইরেও বেশ কয়েকটা ফ্যাক্টর কিন্তু স্কালোনি তুলে আনলেন। বললেন যে এই ম্যাচে ওভারঅল আর্জেন্টিনা যে শেষের দিকে এসে ক্লান্ত হয়ে পড়েনি এবং অলমোস্ট পারফেক্ট একটা গেম খেলেছে, সেটার পেছনে সেপ্টেম্বরের আবহাওয়া কিন্তু একটা প্রভাবক হিসেবে কাজ করেছে। তার মতে এই সময়টাতে ঘরের মাঠে আর্জেন্টিনা সহজাত ফুটবল খেলতে পারে। পরবর্তীতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের পাশাপাশি আবহাওয়া অর্থাৎ গরম বা হট অ্যান্ড হিউমিড এনভায়রনমেন্ট কেউ একটা ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে উল্লেখ করলেন। গুগলে সার্চ দিয়ে দেখলাম বুয়েনোস আয়ারেস অর্থাৎ আর্জেন্টিনার যে স্টেডিয়ামে খেলা হয়েছে সেখানে টেম্পারেচার পুরো এরিয়াতে 12 থেকে 20 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। সেখানে যে ভেন্যুটাতে পরবর্তী ম্যাচটা হবে কলম্বিয়ার স্টাডিও মেট্রোপলিটানো, তাপমাত্রা 27 থেকে ছাড়িয়ে 30, 32, 33 এমন জায়গায় চলে যেতে পারে। হিউমিডিটি অনেক বেশি থাকবে। এগুলো যে গেমে ফ্যাক্টর হবে সেই জিনিসটাও কিন্তু স্কালোনির মাধ্যমে বোঝা গেল। প্রতিটা প্রেস কনফারেন্সে এমন অনেক ইনফরমেশন উঠে আসে যেগুলো সত্যিকার অর্থে খেলার পাশাপাশি পারিপার্শ্বিক অবস্থা বোঝার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে।